বাবা বুধো, আমি আর কতদিনই বা বাঁচব? বেঁচে থাকতে থাকতে যদি তোকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিতে পারতাম, শান্তিতে চোখ বুঝতে পারতাম। দাদু, তুমি এসব কি বলছো? তোমার কিছুই হবে না। আর আমি ঠিকই একটা না একটা কাজের ব্যবস্থা করে নেব। আমি ঠিকই বলছি রে বাবা। মানুষ কি আর চিরকাল বেঁচে থাকে? একদিন তো মানুষকে মরতেই হবে। আর যদি চোখ বুঝবার আগে দেখে যেতে পারি যে তুই একটা ভালো কাজ পেয়েছিস, বলে অনেক শান্তি পাবো রে বাবা। কিন্তু কি কাজ করব বলো তো দাদু? আমাদের তো কোনো সেরকম টাকা নেই যে আমি কোনো ব্যবসা খুলব। প্রথমে গতরে কেটে পুঁজি বানিয়ে নিতে হয়, তারপর সেই টাকা দিয়ে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যতে নামতে হয়। করবো দাদু, করব। আর কটা দিন যাক, তারপরে নিশ্চয়ই কাজ শুরু করব। সময়ের মূল্য দিতে শেখ বাবা। সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না। যে সময় একবার চলে যায় সেই সময় আর ফিরে আসে না। ভাবছি বাজারের হরিদার দোকানে কাজে লেগে পড়ব। কেন? তুই তো ভালো গাড়ি চালাতে পারিস। তাহলে জানা, জমিদার বাড়িতে গিয়ে দেখ না, যদি জমিদার মশাই একটা চাকরি দেয়। ব্যাপারটা আমি দেখছি কি করা যায়। আমি এখন আসি তাহলে। নিয়ে যে কি করি, যত আমার বয়স বাড়ছে তত তোকে নিয়ে চিন্তা বেড়েই চলেছে। আর এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একটা ব্যবস্থা করতেই হবে। আমি কি গুপ্তধন নাকি যে তুমি আমাকে সিন্ধুকে তুলে রাখবে, তারপর তোমার শান্তি হবে? সব কথা বাদ দাও। পরে যে আছে সে সবটা দেখে নেবে। তোমাকে না বলেছি অত চিন্তা করো না? চিন্তা করবো না বললেই আর চিন্তা হয় না। তুই আর ছোট নেই, এখন তুই বড় হয়ে যাচ্ছিস। তোকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেই আমি শান্তিতে চোখ বুজাতে পারি। তুমি এখন এসব চিন্তা বাদ দাও তো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বুঝলেন পণ্ডিত মশাই, আজকাল আর মনটা ঠিক ভালো লাগে না। কেমন যেন মনে হয় কিছু একটা অভাব বোধ করছি, কিন্তু সেটা যে কি সেটাই বুঝে উঠতে পারছি না। তোমার আবার মন ভালো না থাকার কি আছে? একদিন আমার আশ্রমে এসো। ওখানকার শান্ত পরিবেশে এসে তোমার মন ভালো হয়ে যাবে। ওখানে ছোট ছোট শিশুদের সাথে মিশলে এরও ভালো লাগবে, আর তোমার মনটাও ভালো হয়ে যাবে। কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন এরকম অস্বস্তি হওয়ার কারণ কি? এটা কোনো চিন্তার বিষয় নয়। আসলে তুমি প্রতিদিন এইভাবে সময় পার করো তো, তাই এরকম মনে হয়। একদিন আমার আশ্রমে এসো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাব তাহলে একদিন। আচ্ছা, বেলা গড়িয়ে গেল, আমি তাহলে চলি। জমিদার বাবু, আমার দাদুর নাম হরি। তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ও আচ্ছা, তুমি তাহলে আমার পুরনো গাড়ি চালক হরির নাতি? আমি এসেছিলাম আপনার কাছে একটি কাজের সন্ধানে। যদি আমাকে একটি কাজ দিতেন তাহলে খুবই ভালো হতো। বলো, তুমি কি কাজ করতে চাও? আমার দাদুর মতো যদি আমাকেও গাড়ি চালাতে দিতেন তাহলে ভালো হতো। গাড়ির ড্রাইভার তো আমাদের আগে থেকেই রাখা আছে, তবে তুমি যদি অন্য কোনো কাজ চাও তাহলে সেটা দিতে পারি। আমার অন্য কোনো কাজ চাই না। আচ্ছা, তুমি তাহলে এসো। আর যদি কখনো আমার ড্রাইভারের প্রয়োজন হয় তবে আমি নিশ্চয়ই তোমাকে ডেকে নেব। ঠিক আছে জমিদার মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন আসি।
আরে মান্তা বুড়ি, তুমি? এতদিন পর বোধহয় তোমার মনে পড়লো আমার কথা। তোমারও তো আমার কথা মনে পড়ে না। হ্যাঁ হ্যাঁ, আমিও ভাবছিলাম অনেক দিন ধরেই যে তোমাদের বাড়িতে যাব, কিন্তু কাজের জন্য তো যেতেই পারছি না। তা তোমার নাতনি কেমন আছে? ভালোই আছে। তোমার নাতি কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, আমার নাতনি ভালোই আছে। আমি আসলাম তোমার সাথে কিছু দরকারি কথা বলবো বলে। হ্যাঁ, বলো দেখি, কি দরকারি কথা বলবে? আমরা তো ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছিলাম ওদের বিয়ে দেব। হ্যাঁ, তা তো ঠিকই করা হয়েছিল, কিন্তু আমার নাতি তো এখনো কোনো কাজ করে না। এসব চিন্তা করো না, খাওয়ানোর মালিক ওপরওয়ালা। পুরুষ মানুষের ঘাড়ের উপর দায়িত্ব চাপিয়ে দিলে তারা এমনিতেই পরিশ্রমী হয়ে ওঠে। দেখবে ও ঠিক কোনো না কোনো কাজ খুঁজে নেবে। তাহলে তাই হোক, কিন্তু ওদের বিয়েটা কবে দেবে? পরের মাসেই দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আচ্ছা ভাই, তাহলে আমি এখন চলি, আবার পরে এক সময় আসবো। একটা কাজের সন্ধান করো, বুঝলে? যা পুঁজি আছে তা দিয়ে আর বেশি দিন চলবে না। হ্যাঁ, সে কিছু একটা করতে হবে। আমি দেখছি কি করা যায়। এখন ব্যাগটা দাও দেখি, বাজারে যাই। হ্যাঁ, আমি নিয়ে আসছি, বসো। এই নাও বাজারের ব্যাগ। ঠিক আছে, আমি তাহলে বাজার থেকে ঘুরে আসি, তুমি সাবধানে থেকো। বাবা, এই হোটেলে এত ভিড়! যাই, মাছ কিনে নিয়ে যাই বাজার থেকে, পরে এক সময় এই হোটেলে আসবো। দাদা, চিংড়ি মাছ কত করে কিলো গো? আর ইলিশটাই বা কত? আগে দাদা, ইলিশ মাছ 600 টাকা আর চিংড়ি মাছ 30 টাকা শ। এই তো অভাব চলছে, আর তারপরও তো নতুন বিয়ে করে বউকে এখনো ভালো মন্দ কিছুই খাওয়াতে পারলাম না। এখন একটা ইলিশ মাছ কিনে নিয়ে যায়। আমাকে একটা বড় দেখে ইলিশ দাও তো দেখি। ও গিন্নি, এই দেখো তোমার জন্য কি এনেছি। কি গো, এই গেলে আর এই চলে এলে? দেখো, একটা ভালো দেখে ইলিশ এনেছি। বাহ, এ তো ভালো কথা। আর শোনো, আমি শুনেছি বাজারে একটি নতুন হোটেল খুলেছে, সেখানে প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আমাদেরও তো খুবই অভাব চলছে, তা তুমিও একটা হোটেল খোলো না, আশা করি ভালোই চলবে। হ্যাঁ, তা তো ঠিকই বলেছ। আমিও দেখছিলাম আজ বাজারে গিয়ে হোটেলটাতে খুবই ভিড় হয়। ঠিক আছে, আমি দেখছি যদি কোনোদিন বন্দোবস্ত করা যায়। আরে বাবু,
ওই ভিড়, সামনের যে হোটেলটা, ওই হোটেলেরই ভিড়। ওই হোটেলটা বুতো নতুন খুলেছে। আমার পুরনো গাড়ির ড্রাইভারের নাতি বুদো? আগে হ্যাঁ বাবু। চল চল দেখি কেমন হোটেল খুলেছে। আরে কে আছিস, এখানে খাবার দে। আরে জমিদার বাবু, আপনি? আরে হ্যাঁ, দূর থেকে আমি তোর হোটেলটা দেখলাম। তারপর রামুর কাছ থেকে শুনলাম যে এটা নাকি তোর হোটেল, তাই আসলাম একটু খেতে। জমিদার বাবু, এই হোটেলটা আমি নতুন খুলেছি। শুনছিলাম খুব ভয়াবহ ঝড় আসবে, বাজারের গোপালদা বলছিল আমাকে। সে কি গো, হঠাৎই বিপর্যয় ঘনিয়ে আসছে কেন? গিন্নি, আমিও তো তাই ভাবছি। ঝড়টির নাম দেওয়া হয়েছে নাকি আমফান। জানো গো গিন্নি, খুবই চিন্তায় পড়েছি। আর হোটেলটা তো সেরকম ভালো না, খড়বিচুলির ছাউনি দিয়ে তৈরি। কি করি বলো তো, খুবই চিন্তা হচ্ছে আমার। হোটেলটা যে ঠিক করব, তারও তো কোনো সেরকম পুঁজি নেই আমার কাছে। কি গো, তুমি একবার জমিদার মশাইয়ের বাড়িতে যাও, গিয়ে ওনাকে জানাও, দেখবে উনি ঠিক কিছু পয়সা কড়ি দিয়ে সাহায্য করবে। আমি এরকমভাবে টাকা চাইতে পারবো না, দেখি আমাকেই কোনো ব্যবস্থা করতে হবে। আবহাওয়া দেখে তো মনে হচ্ছে বিপর্যয় খুবই তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। এর সাথে ঝোড়ো হাওয়াও শুরু হয়েছে। না, তাড়াতাড়ি হোটেলটা বন্ধ করে বাড়িতে যেতে হবে। এ কি হলো? এবার কি হবে? আমার তো সব শেষ হয়ে গেল। তুমি একবার জমিদার মশাইয়ের বাড়িতে যাও, গিয়ে ওনাকে জানাও, দেখবে উনি ঠিক কিছু পয়সা কড়ি দিয়ে সাহায্য করবে। আর কোনো উপায় নেই, তাই করতে হবে। জমিদার মশাই, আমার সব শেষ হয়ে গেছে, তাই আপনার কাছে এসেছি কিছু সাহায্য চাইতে। এই ব্যাপার, সে আমি তোকে কিছু অর্থ দিচ্ছি, তুই যা গিয়ে তোর হোটেলটাকে আবার নতুন করে দাঁড় করা। ধন্যবাদ জমিদার মশাই, আমি হোটেল চালিয়ে অল্প অল্প করে আপনার টাকাটি শোধ করে দেব।